আমরা প্রায় সবাই জানি জেলখানায় কয়েদিদের আটকে রাখা হয়, কিন্তু আমরা এটা কি জানি তাদের দিয়ে কি ধরনের ভয়ঙ্কর ও অমানবিক কাজ করানো হয়? আর তা হয়তো আমরা অনেকেই জানি না। তাই আজকের এই মুভিতে আমরা আমেরিকান জেলখানাগুলো যে কতটা ডেঞ্জারাস হতে পারে তার একটা ধারণা পেতে চলেছি। মুভির নাম ডেথ রেস। এই মুভিটি মুক্তি পায় 2008 সালে, যার নির্মাণ ব্যয় ছিল $45 মিলিয়ন আর বক্স অফিসে আয় করেছিল $76 মিলিয়ন এবং IMDb রেটিং 6.4 আউট অফ 10। মুভির শুরুতে ব্যাকগ্রাউন্ডে আমাদের দেখানো হয় 2012 সালে আমেরিকার অর্থনীতিতে ধস নামার কারণে রেকর্ড সংখ্যক মানুষ বেকার হয়ে পড়ে। তখন ক্রাইমের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সরকারি জেলখানাগুলো এত কয়েদির জায়গা দিতে পারছিল না। তখন কিছু বেসরকারি প্রতিষ্ঠানও জেলখানা তৈরি করে প্রফিটের জন্য। এমনই একটি জেলখানা হলো টার্মিনাল আইল্যান্ড। এখানে কয়েদিদের দিয়ে সিরিজ হিসেবে কেস ফাইট করাতো এবং সেটা স্ট্রিম করা হতো ইন্টারনেটে। ফাইটে কোনো কয়েদি মারা গেলে রেটিং দেওয়া হতো, আর যারা বেঁচে থাকতো তারা হতো নতুন মল্লযোদ্ধা। এবং তাদের ব্যাপারে টার্মিনাল আইল্যান্ড ছিল সম্পূর্ণ উদাসীন। কিন্তু একটা সময় মডার্ন অডিয়েন্সরা এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে যায় আর এটার পরিবর্তন চায়। তারই প্রেক্ষিতে জন্ম হয় ডেথ রেসের। এরপর ভিন্নধর্মী একটা গাড়ি রেসিং দেখানো হয়, যেখানে একটা গাড়ি অন্য একটা গাড়িকে পিছন দিক থেকে শুট করেই যাচ্ছে। এই রেসটাকে ভিন্নধর্মী বলার কারণ হলো এটা যে আমরা দেখি কোনো গাড়ি দুর্ঘটনা ছাড়া রেস ট্র্যাকের ফিনিশিং লাইন পর্যন্ত গেলেই তাকে উইন বলে ঘোষণা করা হয়। তবে ডেথ রেসের ক্ষেত্রে বলা যায় ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছানো প্রায় অসম্ভব। অন্য রেসে ভিউয়ার্সরা থাকে রেস ট্র্যাকের আশেপাশে, কিন্তু ডেথ রেসের ক্ষেত্রে এটা সম্পূর্ণই আলাদা। এখানে ভিউয়ার্সদের সাবস্ক্রিপশন নিয়ে ডার্ক ওয়েবের মাধ্যমে রেস দেখতে হয়। এছাড়া অন্য রেসে রেসার একাই গাড়িতে থাকে, কিন্তু ডেথ রেসে রেসারের সহযোগী হিসেবে একজন নেভিগেটর থাকে। আর সেই নেভিগেটরের কাজ হলো রেসের সময় অফেন্স এবং ডিফেন্স করা। অন্য রেসের ক্ষেত্রে 3 বার ফার্স্ট হলে তাকে উইন বলে ঘোষণা করা হয়, কিন্তু ডেথ রেসের ক্ষেত্রে 3 বার অথবা 5 বার যদি কেউ উইন হতে পারে তখন বলা হয় তাকে মুক্তি দেওয়া হবে। আর এটাও সত্যি যে যদি কিনা অডেন তাকে তত সময় পর্যন্ত বাঁচিয়ে রাখে। এছাড়া অন্য কোনো রেসে অ্যাক্সিডেন্ট হলে যত দ্রুত সম্ভব রেসারকে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু ডেথ রেসের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব রেসারকে মেরে ফেলার চেষ্টা করা হয়। তখন সেখানে 3টা গাড়ি রেস করছিল, এমন সময় একটা গাড়ি ক্র্যাশ করে। এরপর সেখানে থাকা 2টা গাড়ির মধ্যে সামনের গাড়ির রেসার ছিল ফ্র্যাঙ্কলিন আর তার পিছনের গাড়ির রেসার ছিল জো। ফ্র্যাঙ্কলিন তখন তার নেভিগেটরকে বলে আমরা প্রায় পৌঁছে গেছি, তুমি অফেন্স করো। নেভিগেটর বলে অফেন্স করার সমস্ত ইনস্ট্রুমেন্ট শেষ হয়ে গেছে, তাছাড়া এখন গাড়ির মধ্যে মেকানিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে, তাই সবচেয়ে ভালো হবে জোকে উইন হতে দেয়া। ফ্র্যাঙ্কলিন বলে আর হাফ মাইল গেলে আমি উইন হয়ে যাব, কেন আমি এই টাইমে রেস ছাড়বো। নেভিগেটর তখন ফ্র্যাঙ্কলিনকে বলে তোমাকে আমার আর কিছুই বলার নেই। আর তখনই প্যারাশুটের সাহায্যে নেভিগেটর গাড়ির বাইরে বেরিয়ে যায়। জো ফ্র্যাঙ্কলিনকে বলে দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এটা বলে সে ফ্র্যাঙ্কেস্টাইনের গাড়ির দিকে মিসাইল ছোড়ে। ফ্র্যাঙ্কলিন লাস্ট টাইম ঠিকই উইন হয়, তবে জীবিত অবস্থায় নয়, মৃত অবস্থায়। এরপর একটা আয়রন ফ্যাক্টরি দেখানো হয়, যেখানে ওয়ার্কার হিসেবে কাজ করছিল জেনসন এমস। আর এই জেনসন এমসি এই মুভির মেইন ক্যারেক্টার। আমরা এখানে তাকে জেনসন বলেই ডাকবো। জেনসন কাজ শেষ করে বাইরে আসার পরে তার কলিগরা বলে এই কাজটা চলে গেলে আমরা আমাদের ফ্যামিলি কিভাবে চালাবো। জেনসন তাদের কথা শুনে বলে আমার একটা পরিচিত জায়গা আছে, সেখানে 5 জন লোকের প্রয়োজন, তোমরা চাইলে সেখানে যেতে পারো। এরপর তারা সবাই মিলে ক্যাশ কাউন্টারে আসে তাদের বেতন নেওয়ার জন্য। তখন মাইকে ওয়ার্কারদের উদ্দেশ্যে অ্যানাউন্স করা হয় তোমরা তোমাদের পাওনা টাকা নিয়ে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও, কারণ 15 মিনিটের মধ্যে ফ্যাক্টরির মেইন গেট বন্ধ করে দেওয়া হবে। জেনসন ক্যাশ কাউন্টারে যাওয়া মাত্র ক্যাশিয়ার জিজ্ঞাসা করে ক্যাশ দিব নাকি চেক দিব। জেনসন বলে ক্যাশে দিন, তবে গত সপ্তাহের 120 ঘন্টার টাকা আমার এখনো বাকি আছে। ক্যাশিয়ার তখন জেনসনকে বলে এই যে তোমাকে নগদ টাকা দিলাম তার ফি বাবদ ওই টাকাটাকে কেটে নেওয়া হয়েছে। ক্যাশিয়ার আরো বলে তোমার যদি টাকাটা পছন্দ না হয় তাহলে ফেরত দাও এবং কমপ্লেন বক্সে যে কমপ্লেন করো। জেনসন কোনো উপায় না পেয়ে সেখান থেকে যখন চলে আসছিল এমন সময় সে দেখতে পায় সেখানে পুলিশ চলে এসেছে। মূলত এই ফ্যাক্টরিটি বন্ধ করে দেওয়া হচ্ছিল ওয়ার্কারদের কোনো কিছু না জানিয়ে। তাছাড়া তাদেরকে ঠিকমতো বেতনও পরিশোধ করা হচ্ছিল না, যার জন্য শ্রমিকরা আন্দোলন করতে শুরু করে। আর এই আন্দোলনরত শ্রমিকদের বের করে দেওয়ার জন্যই এখানে পুলিশকে ডাকা হয়েছে। তখন সেখানে থাকা আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশদের সংঘর্ষ শুরু হয়ে যায়। এরপর দেখা যায় জেনসনকে বাসে করে বাসায় ফিরতে। জেনসনের বাসাতে ছিল তার ওয়াইফ এবং ছোট্ট একটা মেয়ে। জেনসন তার ওয়াইফ এবং মেয়েকে প্রচন্ড ভালোবাসতো। জেনসন রুমে ঢুকে তার ওয়াইফকে বলে ফ্যাক্টরিতে আন্দোলন হচ্ছিল বলে আমার আসতে একটু দেরি হয়েছে, আজ তারা আমাকে $300 দিয়েছে, কাল থেকে আবার নতুন কাজ খুঁজতে হবে। তখন তার ওয়াইফ বলে তুমি এত টেনশন কেন করছো,
যখন তোমার কিছুই ছিল না সেটা দেখেই তো আমি তোমাকে বিয়ে করেছিলাম। এমন সময় তাদের মেয়েটা কান্না করে ওঠে। তার ওয়াইফ রান্না করছিল বলেই জেনসেন যায় তার মেয়েকে সামলাতে। জেনসেন তার মেয়েকে আদর করে লিটল পিপার বলে ডাকতো। এরপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সে যখন কিচেনে আসে তখন সে তার ওয়াইফকে ফ্লোরে পড়ে থাকতে দেখে। যখন সে তার ওয়াইফের কাছে যে ডাকতে থাকে তখন সেখানে তার পেছন দিক থেকে মাস্ক পরা একজন লোক চলে আসে। আর সেই লোকটির হাতে তখন ছিল পেপার স্প্রে, যেটা লোকটি জেনসেনের চোখে স্প্রে করে দেয়। আর যাওয়ার সময় জেনসেনকে একটা সাইন দেখিয়ে চলে যায়। এরপর যখন জেনসেনের জ্ঞান ফেরে সে তখন দেখতে পায় পুলিশ তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যাচ্ছে। এরপর 6 মাস পরের ঘটনা দেখানো হয়, অর্থাৎ পূর্বে 6 মাস লেগেছে তার শাস্তি নির্ধারণ হতে। সেদিন ছিল ক্রিসমাস। প্রিজন ভ্যানে জেনসেন সহ আরো কয়েদিদের জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। আর এটা কিন্তু ছিল সেই টার্মিনাল আইসল্যান্ড জেল। জেলের ভেতরে নিয়ে আসার পরে প্রথমে জেনসেনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়, তারপরে তাকে গোসল করানো হয়, তারপরে তাকে মোটা লাঠি দিয়ে পেটানো হয়। এরপর তার হাতে ব্যবহারের জন্য কিছু কাপড় চোপড় দিয়ে 4 জনের থাকার একটা সেলে তাকে রেখে আসা হয়। আরো দেখা যায় উপরে দাঁড়িয়ে একজন মহিলা জেনসনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর অবজার্ভ করছে। পুলিশ অফিসার যখন জেনসনকে সেলে রেখে চলে যাচ্ছিল তখন সে একটা শব্দ শুনতে পায়, তাই সে আবারও ফিরে আসে ঘটনাটা দেখার জন্য। পুলিশ অফিসার ভেবেছিল হয়তো সেলে থাকা কয়েদিরা জেনসনের উপরে অ্যাটাক করেছে, কিন্তু ঘটনাটা ছিল ভিন্ন। জেনসনই এক কয়েদিকে পিটিয়ে ঘুম দিয়ে রেখেছে। আর এটা দেখে পুলিশ অফিসারের হাসি মাখা মুখটি মুহূর্তের মধ্যে মলিন হয়ে যায়। ওয়ার্ডেন হেনেসি যখন সামনে আসে তখন সব কয়েদিরাই তাকে সম্মান করে, কিন্তু যখন সে চোখের আড়ালে চলে যায় তখনই সেই কয়েদিরাই আবার তাকে গালি দিতে থাকে। পরের দিন সকালে ক্যান্টিনে বসে কয়েদিরা ব্রেকফাস্ট করছিল। এমন সময় সেখানকার একটা টেবিলে 3 জনকে বসে থাকতে দেখা যায়। 2 জনের মাঝখানে চশমা পরা যে কয়েদি বসেছিল তার নাম হলো জেমস ফ্রান্সিস বার্লিন। এখানে সবাই তাকে কোচ বলেই ডাকে। এরপর যে কয়েদির চুল মোরগ ঝুটে স্টাইলে কাটা তার নাম হলো গার্নার, এবং যে কয়েদিটির চেহারা গোলুমুলু আকৃতির তার নাম হলো লিস্ট। এমন সময় সেখানে জেনসনও আসে ব্রেকফাস্ট করতে। তখন কোচ জেনসনকে দেখিয়ে লিস্ট এবং গার্নারের কাছে জিজ্ঞাসা করে তারা জেনসনকে চেনে কিনা। লিস্ট বলে তার নাম জেনসন এমস। গার্নার কোচের কাছে জানতে চায় জেনসন ড্রাইভার কিনা। কোচ বলে এই সম্পর্কে আমার আগে থেকে কোনো কিছুই জানানো হয়নি। গার্নার বলে এবার আমার মনে পড়েছে, এখান থেকে 1 বছর আগে আমি তাকে রেস করতে দেখেছিলাম। সে একজন ভালো রেসার, যার জন্য তার অনেক খ্যাতি ছিল, কিন্তু এখন তো এই খুনের দায়ে তার ক্যারিয়ারটাই নষ্ট হয়ে গেল। তখন সেখানে ব্রাদারহুড নামের গ্যাংয়ের লোকজন চলে আসে। প্রথমে গ্যাংয়ের একজন জেনসনের খাবারটা নষ্ট করে দেয় যেন সে খেতে না পারে। জেনসনের পিছনে তখন গ্যাং লিডার প্যাসিকো এসে দাঁড়ায় আর চিৎকার করে তখন অন্য কয়েদিদেরকে বলতে থাকে, এই কয়েদিকে তোমরা চিনে রাখো, এর কাজ হলো মহিলাদের খুন করা এবং শিশুদেরকে রেপ করা, এমনকি সে তার ওয়াইফকেও খুন করেছে। প্যাসিকো জেনসনকে বলে, তুই কি ভেবেছিলে এখানে তোর সম্পর্কে কেউ কিছুই জানবে না? এমন সময় ব্রাদারহুড গ্যাং ও জেনসনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এমন সময় সেখানে পুলিশ এসে তাদের এই ফাইট বন্ধ করে। পুলিশ অফিসার উলরিক যখন জেনসনকে ওয়ার্ডেন হেনেসির কাছে নিয়ে যাচ্ছিল তখন সে জেনসনকে বলে, তোমাকে দেখে তো মনে হয় তুমি ভাজা মাছটাও উল্টে খেতে পারো না, অথচ ব্রাদারহুডের মতো এত বড় গ্যাংয়ের সঙ্গে তুমি ফাইট করেছো। এবার তুমি বুঝতে পারবা যে তোমার কপালে কি আছে। তুমি কি ভাবছো তারা তোমাকে এমনিতেই ছেড়ে দিবে? তাছাড়া তুমি হয়তো জানো না ওয়ার্ডেন হেনেসি ড্রাইভারদেরকে মোটেও সহ্য করতে পারে না। তোমার উপরে যে এখন কত বড় বিপদ আসতে চলেছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। হেনেসি জেনসনকে বলে, তুমি হয়তো জানো না এটা কত বড় খারাপ একটা জায়গা। মার্ডার থেকে শুরু করে যে যত অপকর্ম করেছে তাদের সবাইকে এখানে রাখা হয়, আর সরকার সবচেয়ে খারাপ মানুষগুলোকেই বেছে বেছে এই জেলে পাঠিয়েছে। তখন হেনেসি জেনসনের সে ফাইটের ভিডিওগুলো দেখছিল। হেনেসি জেনসনকে বলে, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তুমি বেঁচে থাকতে পারবে, আর যদি না শোনো তাহলে ওই গ্যাংয়ের লোকগুলো কিন্তু তোমাকে মেরে ফেলবে। এখন তুমিই ভেবে দেখো তুমি কি করবে। জেনসন হেনেসিকে বলে, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার বড় ধরনের কোনো একটা নোংরা পরিকল্পনা আছে, কিন্তু আমি এখনো বুঝতে পারিনি সেই নোংরা পরিকল্পনাটি সম্পর্কে। হেনেসি তখন জেনসনের ফাইলটা হাতে নিয়ে বলে, তোমার ফাইল দেখে এটা বুঝলাম তুমি জীবনে যে কতগুলো অন্যায় করেছো তার জন্য তুমি এই জেলখানা থেকে কখনোই মুক্তি পাবে না। তাছাড়া তোমার ফাইলও লেখা দেখলাম তুমি নাকি একে রেসার্চ ছিলে, তাহলে এখন কেন সেই ট্যালেন্টটাকে তুমি কাজে লাগাচ্ছ না? তুমি যেন আবার কিছু মনে করো না, আমার কিউরিওসিটি হলো তাই তোমাকে বললাম। তাছাড়া তুমি রেসের শেষ সময় চলে এসেছো, আর এটা হয়তো তোমার জন্য আর সম্ভব হবে না। জেনসন বলে, আমার লাইসেন্স তো বাতিল করে দেওয়া হয়েছে। হেনেসি জেনসনকে বলে, তুমি যদি তোমার লাইসেন্স ফিরে পেতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। জেনসন কিছুটা অবাক হয়ে বলে, আমি আবার আমার লাইসেন্সটা ফেরত পাবো? হেনেসি তখন জেনসনকে বলে, আমি সবকিছুই করতে পারি, এটা সবসময় মনে রাখবে। সে যাই হোক, তুমি কি ডেথ রেস বা ফ্রাঙ্কেস্টাইন সম্পর্কে কিছু জানো? সে একজন বড় ধরনের রেসার ছিল, আর তার ফ্যানরা তাকে নাম দিয়েছিল ফ্রাঙ্কেস্টাইন। রেসের সময় গাড়ি ক্র্যাশ করার কারণে তার চেহারা নষ্ট হয়ে যায়, যে কারণে সে মাস্ক পরে রেস করতো। আর লাস্টটাকে বড় ধরনের একটা প্রবলেম হয়ে যায়, লাস্টটাকে সে মারা যায়, কিন্তু তার ফ্যান্সরা এখনো পর্যন্ত এই নিউজটা জানে না।
এমনকি এখানে থাকা কোনো রেসাররাও সেটা জানে না। তাছাড়া তার মাস্কটা পরে এখন যে কেউ তার গাড়িটা নিয়ে রেস করতে পারবে। তাই আমি তোমাকে বলতে চাচ্ছিলাম তুমি তোমার স্কিলকে কাজে লাগিয়ে এরকম একজন লেজেন্ডকে বাঁচিয়ে রাখো। আর আমি চাই তুমি ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যাও। জেনসন তখন হেনেসিকে বলে নো থ্যাঙ্কস। সে হেনেসিকে বলে ফ্র্যাঙ্কেনস্টাইন যে মারা গেছে এত বড় সত্য আপনি কেন এতদিন লুকিয়ে রেখেছেন, কেন এতদিন সবাইকে আপনি এই সত্যটা জানাননি? হেনেসি তখন বলে কারণ অডিয়েন্সরা আবারও ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখতে চায়। তাছাড়া সে চিরতরে চলে গেলে অডিয়েন্সরা তার জন্য ইন্সপায়ার হয়ে আছে। কিন্তু একটা কথা আমাদেরকে বুঝতে হবে, এই পৃথিবীতে সবকিছু এত সহজে পাওয়া যায় না। তখন জেনসন হেনেসিকে বলে আপনি কি মনে করেছেন আপনার কয়েক সেকেন্ডের কথা শুনে আমি আমার নিজের জীবনকে বিপদে ফেলবো আপনার জন্য? হেনেসি জেনসনকে বলে তুমি যদি 5 বার এখানে উইন হতে পারো তাহলে তুমি এখান থেকে মুক্তি পাবে, এটাই এখানকার রুলস। আর ফ্র্যাঙ্কলিন কিন্তু 4 বারই উইন হয়েছিল। এখন তুমি যদি আর একবার উইন হতে পারো তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারবে। আর এটা আমি কখনোই মন থেকে চাই না যে এই মানুষরূপী পশুদের সঙ্গে তুমি এখানে থাকো। জেনসন তখন হেনেসিকে বলে আমি সত্যি সারপ্রাইজ হচ্ছি আপনাকে দেখে। হেনেসি জেনসনকে বলে রেস কিন্তু শুক্রবার এবং আমি তোমার ডিসিশন জানতে চাই। এখন তোমাকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো, তুমি তোমার ডিসিশনটা আমাকে জানাও। তুমি যদি এখন এই অফারটা রিজেক্ট করো তাহলে আমাকে আবার অন্যজনকে খুঁজতে হবে এই অফারটা দেওয়ার জন্য। অবশ্য আমার হাতেও একজন আছে, সেও এই ব্যাপারে খুবই ইন্টারেস্টেড। জেনসন তখন হেনেসিকে বলে এবার আমি আপনার নোংরা প্ল্যান সম্পর্কে বুঝতে পেরেছি, যেটা কিনা আপনি এতক্ষণ লুকিয়ে রেখেছিলেন। হেনেসি তখন জেনসনকে বলে তোমার কি মনে আছে সকালে যে তুমি প্যাসিকর গ্যাংয়ের সঙ্গে ফাইট করেছিলে তার কথা? সুযোগ পেলে কিন্তু তার গ্যাংয়ের লোক তোমাকে ছাড়বে না, এটা মনে রেখো। কিন্তু তোমার হাতে কিন্তু সুযোগ আছে, তুমি চাইলেই কিন্তু তাকে বিট করতে পারবে। আর এক্ষেত্রে তোমার জীবনের মূল্য বুঝতে গেলেই তো তোমাকে রিস্ক নিতে হবে। এরপর হেনেসি জেনসনকে নিয়ে যায় কোচের কাছে। আর কোচকে হেনেসি বলে আমার সম্পূর্ণ কনফিডেন্স আছে আপনার উপরে, আপনি জেনসনকে পারফেক্ট বিল্ড আপ করতে পারবেন। কথা শেষ করে হেনেসি সেখান থেকে চলে যায়। লিস্ট বলে তোমার নাম হলো জেনসন গার্নার এমস, 24 বছর বয়সে তুমি এই স্টেটে এসেছো। তুমি একজন সুদক্ষ রেসার, যার কারণে তুমি 3 বার স্টেট চ্যাম্পিয়ন হয়েছো। জেনসন তখন লিস্টকে বলে তুমি তো দেখছি আমার ব্যাপারে আগে থেকেই হোমওয়ার্ক করে রেখেছো, আর আমার ব্যাপারে দেখছি তুমি অনেক কিছুই জানো। তখন কোচ বলে আমি তোমার নামও একবার শুনেছিলাম, আর তখন আমি ছিলাম একজন স্কুল বাস ড্রাইভার। তখন কোচ বলে সবাই আমাকে কোচ বলে ডাকে, তুমিও আমাকে কোচ বলে ডেকো। কোচ তখন জেনসনকে গার্নার এবং লিস্টের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কোচ জেনসনকে বলে আজ থেকে কিন্তু তোমার নাম হবে ফ্রাঙ্ক, আর এখন চলো তোমাকে 4-5টা ঘুরিয়ে দেখিয়ে আনি। তখন লিস্ট জেনসনকে বিভিন্ন ব্যাপারগুলো বুঝাতে থাকে, মূলত এখানে কোনগুলো করা যাবে এবং কোনগুলো করা যাবে না সেই ব্যাপারে। তখন সে জেনসনকে বলে তুমি যেন কখনো অন্যের অটোমোবাইল শপে যাবে না, কারণ এখানে একে অপরকে কখনোই সাহায্য করে না। কোচ জেনসনকে বলে এখানে যদি একবার কেউ জানতে পারে যে তুমি রেসে পার্টিসিপেট করবে তাহলে কিন্তু তারা তোমার ক্ষতি করার জন্য লেগে যাবে। লিস্ট বলে আমরা ছাড়া যেন কেউ জানতেই না পারে যে তোমার নাম ফ্রাঙ্ক, আর তুমি কখনোই কারোর সঙ্গে কোনো ব্যাপারে কথা বলবে না। জেনসন লিস্টের কাছে জানতে চায় তুমি কিভাবে শিওর হলে যে আমি কারোর সঙ্গে কথা বললে তারা আমার ব্যাপারে জেনে যাবে? কোচ বলে হেনেসির কারণে, একমাত্র সে এই ডেথ রেসের সবকিছুই অপারেট করে, কারণ তার কাছে এই রেস হলো তার নিজের বাচ্চার মতো। যদি কেউ হেনেসির জন্য হুমকি হয়ে দাঁড়ায় তখন সে তাকে খুন করে। সে তো তার অডিয়েন্সদের জানতেই দেয়নি যে ফ্র্যাঙ্ক এখন আর পৃথিবীতে নেই। তাদের এই বলা কথাগুলো হেনেসি ওপরে বসে বসে শুনছিল। কোচ বলে ডেথ রেসের মাধ্যমে হেনেসি অনেক টাকা ইনকাম করে, আর যে কারণে তোমাকে তার দরকার ছিল। এমন সময় জেনসন সামনের দিকে দেখিয়ে দিয়ে বলে ওখানে কি আছে? তখন কোচ জেনসনকে বলে তুমি একটা ভালো প্রশ্ন করেছো, এটা তোমার জানা উচিত। তখন লিস্ট বলে হেনেসির কথা যদি কেউ বিরোধিতা করে হেনেসি তাকে ওখানে মাসের পরে মাস আটকে রাখে, সেই কয়েদি মৃত্যুর আগ পর্যন্ত ওইখান থেকে বের হতে পারে না। কোচ জেনসনকে বলে চলো এবার তোমাকে গাড়ি দেখিয়ে নিয়ে আসি। এরপরে কোচ গাড়ির ব্যাপারে বলতে থাকে, এটা হলো মাস্টাং এর V8 ফাস্টব্যাক, আর এটাকে আমরা মডিফাই করে আরো বেটার করার চেষ্টা করেছি। এরপরে তারা একে একে 3 জন এই গাড়ির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে জেনসনকে বোঝাতে থাকে। কোচ জেনসনকে বলে তোমার ডিফেন্স করার জন্য এই গাড়িতে আছে স্টিল শেল্ড, এটাকে আমরা টম বেস্টন বলি, আরও এখানে আছে অয়েল স্মোক এবং নাপাম, আর অফেন্স করার জন্য থাকছে 230 মিলিমিটার বেল্ট স্পিড মেশিন গান। গার্নার বলে মেশিন গানের অ্যাক্সেস শুধু তুমি রেসের দিনেই পাবে। কোচ বলে প্রত্যেকটা গাড়ির গান ইলেকট্রিক্যাল, আর গানের সম্পূর্ণ কন্ট্রোল থাকে হেনেসির হাতে। জেনসন জানতে চায় ফ্রাঙ্ক এ পর্যন্ত কতজনকে রেসটাকে কিল করেছে। লিস্ট বলে 20 জনকে, অ্যাভারেজ 62.2% পার রেস। জেনসন বলে ফ্রাঙ্ক তো 4 বার উইন হয়েছিল। পরদিন সকালে কোচ জেনসনকে রেসের কিছু রুলস বলে। কোচ বলে মূলত 3টা স্টেজে এই রেসটা অনুষ্ঠিত হবে এবং 3 দিন যাবত। ফার্স্ট স্টেজে তোমাকে ট্রাই করতে হবে অন্য রেসারদের হাত থেকে বাঁচার।
সেকেন্ড স্টেজে ট্রাই করতে হবে তোমার হেনেসির হাত থেকে বাঁচার, এবং থার্ড স্টেজে তোমাকে ট্রাই করতে হবে যত দ্রুত সম্ভব ফিনিশিং লাইনে পৌঁছানোর। আর আগামীকাল সকালে তোমার নেভিগেটর কেস চলে আসবে এবং সে তোমাকে হেল্প করবে রেসে অফেন্স এবং ডিফেন্সের ক্ষেত্রে। জেনসেন কোচকে বলে আমি কি রেস শুরু হওয়ার আগে তার সঙ্গে একটু কথা বলার সময় পাবো? গার্নার জেনসেনকে বলে কেসকে আমার খুব ভালো লাগে, আর তাকে দেখলে যেন মনে হয় আমি পিনাট বাটার দেখছি, এবং তার চাহনিটা যেন ছোট পাখির বাচ্চার মতো। তুমি দেখলেই সেটা বুঝতে পারবে যে কেস আসলে কতটা সুন্দরী। কোচ বলে এটা একটা রেটিং এর মাধ্যমে করা হয়, যে গাড়ি যত দ্রুত রেস করে সেই গাড়িতে তত সুন্দরী মেয়ে দেওয়া হয়। গার্নার বলে মেশিন গান জোয়ের নেভিগেটর হলো ছেলেরা, কারণ সে একটা গে। লিস্ট বলে মেশিন গান জো এটা দেখাতে চায় তার অডিয়েন্সদের যে তার গাড়িতে ছেলেরা থাকেই বলেই সে এত দ্রুত রেস করতে পারে। কোচ বলে মেশিন গান জো রেসে যতজনকে কিল করে সে তার হিসাব রাখে ব্লেড দিয়ে মুখের চামড়া কেটে। জেনসেন বলে এবার আমি রেসারদের সম্পর্কে জানতে চাই। গার্নার বলে লিস্ট এবার তুমি রেসারদের সম্পর্কে বলা শুরু করো। লিস্ট তখন একজনকে দেখিয়ে বলে ওকে সবাই 14K বলে ডাকে, আর সে একজন চাইনিজ আমেরিকান, আর সে এখানকার একমাত্র ব্যক্তি যার বিজনেস স্টাডিতে ডিগ্রি আছে MIT থেকে, এবং সে রেসটাকে 4 জনকে কিল করেছে, আর এখানে আসার আগেও সে 7 জনকে কিল করেছিল। এরপর আরেকজনকে দেখিয়ে বলে ওর নাম হলো হেক্টর গ্রিম, আর সে একজন ক্লিনিক্যাল সাইকোপ্যাথ, এবং সে হেনেসিকে হিন্দু ধর্মের অবতার কালী বলে মানে, আর সে রেসটাকে কিল করেছে 6 জনকে, এবং এখানকার জেলে আসার আগে সে 12 জনকে কিল করেছিল। এরপর আরেকজনকে দেখিয়ে বলে তুমি তো অলরেডি ওর সঙ্গে ফাইট করেছিলে, আর ওর নাম হলো প্যাচিকো, ও রেসটাকে 9 জনকে কিল করেছে, আর এই জেলে আসার আগে যে সে কতজনকে কিল করেছে তার হিসাব এখনো পর্যন্ত কেউই জানে না। লিস্ট এবার আরো একজনকে দেখিয়ে বলে ওর নাম হলো ট্রাভিস কোল। এই জেলে আসার আগে সে একজন লোকাল সুপারস্টার ছিল, এবং সে 12 জনকে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে হসপিটালে অ্যাডমিট করিয়েছে, এবং সে রেসটাকে 3 জনকে কিল করেছে। কোচ বলে টেকনিক্যালি এখানে সবাই খুবই ভালো রেসার, কিন্তু এদের চেহারা দেখে বোঝা যায় এরা সবগুলো এক একটা সন অফ বিস। এমন সময় সেখানে মেশিন গান জো চলে আসে এবং তাদের কাছে জিজ্ঞাসা করে শুনলাম ফ্রাঙ্ক নাকি ফিরে এসেছে, তবে লাস্ট রেসে তার যে অবস্থা হয়েছিল তার তো আর ফিরে আসার কথাই না, আর শুনেছিলাম তার এমন অবস্থা হয়েছে যে সে আর কোনোদিনও রেস করতে পারবে না, তবে রেসের মধ্যে আমি যদি তাকে পাই তাহলে তাকে আমি 15 টুকরো করব। জেনসেন তখন মেশিন গান জোকে বলে তুমি দেখছো অনেক কিছুই শুনে ফেলেছো। তখন মেশিন গান জো বলে এবার শুধু তার আর আমার মধ্যেই রেস হবে, আমি এবার তাকে মর্গে পাঠিয়েই ছাড়বো। কোচ তখন মেশিন গান জোকে বলে তুমি অন্তত একটা ব্যাপারে শিওর থাকো, তুমি তার মাথা থেকে একটা চুলও ছেড়ে নিতে পারবে না। কোচের মুখে এমন কথা শুনে রাগ করে মেশিন গান জো সেখান থেকে চলে যায়। এমন সময় সেখানে একটা গাড়ি আসে এবং সেই গাড়ি থেকে 3 জন কয়েদিকে নিচে নামানো হয়। জেনসেন তখন কোচের কাছে জিজ্ঞাসা করে এই কয়েদিদের হাতে GPS ট্র্যাকার লাগানো ব্রেসলেট কেন? কোচ বলে এইসব কয়েদিরা বিশ্বস্ত হলেও কখনো যেন সুইমিং করে পালিয়ে যেতে না পারে, আর সেই জন্যই তাদের হাতে এই ব্রেসলেট লাগানো। তখন জেনসেনের মনে পড়ে তার ওয়াইফকে যে কিল করেছিল তার হাতেও এমন একটা ব্রেসলেট ছিল, আর এই টেনশনের কারণে সে সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন সকালে হেনেসি জেনসেনকে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো করে সাজিয়ে দেয় রেসের জন্য। জেনসেনকে যখন সেলের বাইরে নিয়ে আসা হয় তখন অন্য কয়েদিরা ফ্র্যাঙ্কেস্টাইন বলে চিৎকার করতে থাকে। এরপর জেনসেনকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রেসটাকে নিয়ে যাওয়া হয়। পুলিশ অফিসার উলরিক তখন কোচকে বলে রেসটাকে সমস্ত নিয়ম কানুনগুলো তাকে বুঝিয়ে দিন। কোচ জেনসেনকে বলে তুমি কখনোই অন্য রেসারের সাথে কথা বলবে না, কারণ ফ্র্যাঙ্ক কিন্তু কখনোই এটা করেনি, আর এটা কিন্তু তোমার জীবনের জন্য বড় একটা মিস্টেক হয়ে যাবে। তখন কিন্তু তারা বুঝতে পারবে যে তুমি আসল ফ্র্যাঙ্ক নও, এবং রেস শুরু করার আগে তুমি মাস্ক খুলে রাখতে পারো, কারণ তোমার গাড়িতে মিরর গ্লাস দেওয়া আছে, কেউ তোমাকে দেখতে পাবে না। এমন সময় সেখানে নেভিগেটরদের বাস চলে আসে আর নেভিগেটররা যে যার গাড়িতে উঠতে থাকে। কেস গাড়িতে উঠে জেনসনকে বলে আমি কেস। তখন জেনসন বলে আমি ফ্রাঙ্ক। কেস তখন বলে মজার ব্যাপার হলো কি জানো, তোমার কথা বলার ধরনটা না পাল্টে গেছে, আর আমার মুখ থেকে এমন কথা শুনে তুমি কি ভয় পেয়ে গেলে? তোমার ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি তোমার সম্পর্কে সবকিছুই জানি। তাছাড়া প্রথমে পিছন দিক থেকে তোমাকে দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে তুমি ফ্রাঙ্ক নও, কারণ ফ্রাঙ্কের সঙ্গে অনেকদিন ধরেই আমি এই রেসে ছিলাম, অতএব আমার তো চিনতে ভুল হওয়ার কথাই না। জেনসন বলে আমার মনে হয় তোমার জন্যই ভালো হয়েছে যে তুমি তাকে আবার নতুন করে দেখতে পাচ্ছ। এমন সময় সেখানে মেশিন গান জো এসে ফ্রাঙ্ককে থ্রেট দিতে থাকে, আর তাকে মেশিন গান জো বলার অর্থ হলো সে তার গাড়িতে মেশিন গান ইউজ করে, আর সেজন্য সবাই তাকে মেশিন গান জো বলেই ডাকে। কেস তখন জেনসনকে বলে তুমি তো দেখছি ভালোই জানো কিভাবে অন্যের সঙ্গে বন্ধুত্ব করতে হয়। এমন সময় কোচ এসে তাদেরকে আবারও ডিরেকশন দিয়ে যায়। তখন জেনসন তার মুখ থেকে মাস্কটা খুলে রেখে বলে আমি একটা জিনিস বুঝতে পারলাম না কিভাবে এই মাস্ক মুখে দিয়ে ফ্রাঙ্কেস্টাইন রেস করতো। ইয়েস তখন বলে আগের ফ্রাঙ্কেস্টাইনের থেকে তোমার চেহারা অনেক সুন্দর, তাছাড়া আগের ফ্রাঙ্কেস্টাইনের গাড়ি ক্র্যাশের কারণে তার মুখে প্লাস্টিক সার্জারি করানো হয়েছিল। এদিকে হেনেসি তার লোকজনদেরকে বলে ট্রান্সমিশন শুরু করতে, আর সেখানে বলা হয় 6 মাস পর ফ্রাঙ্কেস্টাইন আবারও ফিরে এসেছে, এবং ফ্রাঙ্কেস্টাইন সেই ব্যক্তি যে এত বড় ক্র্যাশের পরেও এখনো বেঁচে আছে। হেনেসি তখন বলে অডিয়েন্সরা ফ্রাঙ্কেস্টাইনকে খুবই মিস করছে,
আর দেখো সে এখনো গাড়ি স্টার্ট করেনি, তাই অডিয়েন্স 12 মিলিয়ন হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে আজ হয়তো 45 মিলিয়ন ছাড়িয়ে যাবে। জেনসন কেসকে জিজ্ঞাসা করে কোন এলিগেশনের কারণে তোমাকে এখন জেল খাটতে হচ্ছে। কেস বলে আমার হাজবেন্ডের কিলিং এর দায়ে। জেনসন তখন কেজের কাছে জানতে চায় সত্যি কি তুমি কিল করেছিলে? কেস তখন বলে তারা তো বলছে আমি নাকি কিল করেছিলাম। জেনসন জানতে চায় সে কি ভালো হাজবেন্ড ছিল না? কেস তখন বলে হ্যাঁ অনেক ভালো হাজবেন্ড ছিল, সে ছিল একজন লুসি হাজবেন্ড। এরপর কোচ জেনসন এবং কেসকে বলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, রেসের সময় তোমাকে 3 বার ঘুরে এসে কিন্তু রেস কমপ্লিট করতে হবে। আর হেনেসি কিন্তু দ্বিতীয়বার ওয়েপেন অ্যাক্টিভ করার কোনো সুযোগই দেবে না, তাই যা কিছু করতে হবে তোমাকে অনেক দ্রুত গতিতেই করতে হবে। কোচের কথা শেষ হতে হতে কাউন্টডাউন শুরু হয়ে যায় এবং সব রেসাররা গাড়ি স্টার্ট করে। এরপরে রেস শুরু হয়ে যায় এবং সবার টার্গেটের জন্য ছিল ফ্র্যাঙ্কেস্টাইন। তখন পুলিশ অফিসার উল্ডিক হেনেসির কাছে জানতে চায় আপনি কি শিওর যে সে একজন ভালো রেসার? তখন হেনেসি চোখ পাকিয়ে পুলিশ অফিসার উল্ডিকের দিকে তাকায়। উল্ডিক তখন বুঝতে পারে এমন কথা তার বলা ঠিক হয়নি। এরপর দেখা যায় সমস্ত রেসাররা জেনসনকে ফ্র্যাঙ্কেস্টাইন ভেবে তার পিছনেই লেগে আছে। আর এই অবস্থা দেখে কেস জেনসনকে বিভিন্নভাবে ডিরেকশন দিতে থাকে। হেনেসি তখন পুলিশ অফিসার উল্ডিককে বলে এবার নিশ্চয়ই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, অর্থাৎ বোর্ডে এখন টপ পজিশনে আছে ফ্র্যাঙ্কেস্টাইন। এরপর মেশিন গান জোয়ের নেভিগেটর বলে জো তুই কি করছিস, ফ্র্যাঙ্ক তো আমাদের রেখে চলে গেল। তখন জো তার নেভিগেটরকে বলে তোর মুখটা এবার বন্ধ কর, আমার যে এখন কি করতে হবে সেটা আমার ভালো করেই জানা আছে। জেনসন যখন জোয়ের পাশাপাশি রেস করছিল তখন কোচ বলে তুমি ওর পাশাপাশি রেস করো না, আর এটা কিন্তু তোমার জন্য বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এরপর কেস জেনসনকে বলে তুমি যেন জোয়ের গাড়ির সামনে যাবে না, তাহলে সে কিন্তু আমাদের দুইজনকে মেরে ফেলার চেষ্টা করবে। এমন সময় হেনেসি শোর্ড এবং শিল্ড অ্যাক্টিভ করতে বলে। তখন কেস জেনসনকে বলে শোর্ড হলো মেইন গান আর শিল্ড হলো ট্রিগার, নাপাম অয়েল আর স্মোক। তখন জেনসন কেসকে বলে আমি এই রেসটাকে রুলস এবং রেগুলেশনগুলো আগে থেকেই জানি। কেস তখন বলে তুমি কি এটা জানতে যে তোমার গাড়ির 4টি চাকায় সমানভাবে ওইটার উপর দিয়ে যেতে হবে? জেনসন বলে ওইটা ছাড়া আমি আর কোনো কিছু কি মিস করেছি? কেস তখন বলে রেস শুরু হওয়ার পর থেকে তো তোমাকে কোনো কিছু মিস করতে দেখিনি। এমন সময় হেনেসি রেসে আরো আকর্ষণ বাড়ানোর জন্য ডেথ হেডস অ্যাক্টিভ করতে বলে। আর তখনই গ্রিম সিয়াদকে ডেথ হেডসের মধ্যে ঢুকিয়ে দেয়। তখনই দেখা যায় ডেথ হেডস মানে কি। সিয়াদ যেহেতু ছিল জয়ের টিমের একজন, সেজন্য জো গ্রিমের পিছনে লেগে যায়। গ্রিমও তখন ডিফেন্স করার জন্য অয়েল ছাড়তে থাকে। এটা দেখার পরে জো এমনভাবে তার গাড়িটা ব্রেক করে যে পরবর্তীতে সে তার গাড়ি আর স্টার্টই করতে পারছিল না। জো তখন ডেকে চিৎকার করে বলতে থাকে এই গাড়ি নিয়ে আমি কিভাবে আবার রেসে ব্যাক করব। এরপর গ্রিম তার গানের অ্যাক্সেস পাওয়া মাত্রই সামনে থাকা গাড়িতে শুট করতে থাকে, আর সেই গাড়ির পেছন থেকে বেরিয়ে আসে লোহার কিছু কাঁটা। তখন কাঁটাগুলো যে আটকে যায় গ্রিমের গাড়ির চাকায়, আর গাড়িটা তখন পাল্টি খেয়ে 14K গাড়ির সামনে এসে পড়ে। 14K তখন মিসাইল দিয়ে গাড়িটাকে রেস ট্র্যাকের বাইরে বের করে দেয় আর চিৎকার করে বলতে থাকে তুই কি আমার নাম জানিস, আমার নাম হলো 14K। এরপরে গ্রিম ক্র্যাশ হয়ে যাওয়া সেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে আর চিৎকার করে বলতে থাকে কেউ আমাকে মারতে পারবে না। এমন সময় জো পিছন দিক থেকে এসে তাকে শুট করে দেয়। দেখা যায় সেই সময় 46 মিলিয়ন ভিউয়ার্স এই স্ট্রিম দেখছিল, কিন্তু জেনসন যখন গানের অ্যাক্সেস পায় তখন দুর্ভাগ্যবশত গান লক হয়ে যায়। কেস জেনসনকে বলে তুমি আমাকে কাভার করো, আর আমি ট্রাই করছি লক খোলার। তখন দেখা যায় অন্য গাড়ির একজন নেভিগেটর কেসকে শুট করেই যাচ্ছে, আর জেনসনও ট্রাই করছে কাভার দেওয়ার জন্য। তাছাড়া এখন জেনসনের ডিফেন্স ওয়েপেনও অন হয়ে গেছে। এবার জো জেনসনের পিছনে লেগে গেছে। কেস তখন জেনসনকে বলে নাপাম তো ফায়ার হচ্ছে না। কোচ তখন বাইনোকুলার দিয়ে দেখে বলে নাপাম স্মোক অয়েল কোনোটাই কাজে লাগাচ্ছে না কেন ওরা, আবার কি হলো? লিস তখন কোচকে ডেকে বলে টম্বেস্টোন তো আর নিতে পারছে না। মূলত টম্বেস্টোন বলা হয় গাড়ির পেছনে থাকা মোটা শিল্ডকে। কোচ বলে কেস জেনসন টম্বেস্টোন কিন্তু বেশিক্ষণ তোমাদেরকে প্রোটেক্ট করতে পারবে না, আর সেজন্য তোমাদের প্রতি আমার একটাই অ্যাডভাইস, হয় তাকে ছেড়ে দাও না হয় তাকে কিল করো। দেখা যায় কোল শুট করে টম্বেস্টোন ঝাঁঝরা করে ফেলেছে। জেনসন কেসকে বলে নাপামের হুক খুলে দিয়ে তুমি আমার কোলের উপরে এসে বসো। কেস তখন বলে এটা আবার কেমন কথা? জেনসন বলে তোমাকে যেটা করতে বলেছে তুমি এখন সেটাই করো। এরপর দেখা যায় কোল্টের গাড়ির উপরে অয়েল পড়তে, আর কেজও সেখানে আগুন লাগিয়ে দেয়, ফলে সেখানে কোল্টের কিল কনফার্ম হয়ে যায়। জেনসনের এরকম ট্যালেন্ট দেখে কোচ তার উপরে ইমপ্রেস হয়ে যায়। আর এদিকে হেনেসিও জেনসনের এরকম ট্যালেন্ট দেখে রীতিমতো ক্রাশ খেয়ে দাঁড়িয়ে আছে। জেনসনও জোকে খুঁজতে খুঁজতে প্যাসিকোর কাছাকাছি চলে আসে, আর ঠিক তখনই ওই সাইনটাই প্যাসিকো জেনসনকে দেখায়, যে সাইনটা সে জেনসনের ওয়াইফকে কিল করার পরে তার বাসা থেকে বেরিয়ে আসার সময় দেখিয়েছিল। আর ঠিক ওই সময় জো এসে জেনসনের গাড়িতে হার্ট করে, আর তখনই জেনসনের গাড়ির স্টার্টও বন্ধ হয়ে যায়, যে কারণে জেনসনকে লাস্ট পজিশনে থেকে রেস শেষ করতে হয়। এরপর জেনসন যখন তার গাড়ি নিয়ে আসে দেখা যায় তার মাস্টাং গাড়ি মনস্টার হয়ে গেছে। কোচ তখন কেসের কাছে জানতে চায় গাড়ির কি সমস্যা হয়েছিল। কেস তখন বলে জেনসন ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছিল। গার্নার তখন কোচকে ডেকে বলে কোচ দেখেন অয়েল স্প্রে তো ভালোই কাজ করছে, তবে রেসটাকে কেন কাজ করেনি?
কোচ তখন কেসের দিকে তাকিয়ে বলে হয়তো সেই সময় ড্যামেজ হয়ে গিয়েছিল। আর ঠিক সেই সময় জেনসন প্যাসিকোকেই ফলো করছিল। পুলিশ অফিসার উলডিক এসে তখন জেনসনকে বাধা দেয়। এরপর সেলের ভিতরে যে পুলিশ অফিসার উলডিক জেনসনকে বলে তোমার জন্য লাস্ট পজিশনে থেকে গেম শেষ করা ঠিক হয়নি, আর তুমি তোমার ব্রাইট সাইডটা মানুষকে দেখাও, কারণ মানুষ তোমাকে ভালোবাসে বলে তারা আবারও ফিরে এসেছে তোমার রেস দেখার জন্য। এরপর জেনসন যায় হেনেসির কাছে, আর তখন সে হেনেসিকে বলে আমি এই রেস আর কন্টিনিউ করতে চাই না। আমি জানি আপনি ভাগ্যবতী, আর আমি এটাও জানি আপনি আমার থেকেও ভালো রেসার খুঁজে পাবেন। হেনেসি তখন জেনসনকে বলে মাঝে মাঝে আমার তো এটাই মনে হয় যে গড আমার ঘাড়ে বসে মাথায় ডান হাত দিয়ে রেখেছে। তারপরে এক কাপলের ছবি দেখিয়ে বলে তোমার মেয়ে এদের কাছেই বড় হচ্ছে, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তুমি তোমার মেয়েকে ফেরত পাবে, এমনকি এই জেলখানা থেকে তুমি বেরিয়ে যেতে পারবে। আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে সাজা ভোগ করতে হবে। আর তখন অলরেডি তোমার মেয়ে অনেক বড় হয়ে যাবে, আর তখন সে বুঝতে শিখে যাবে যে তার মায়ের খুনি তুমিই ছিলে। তখন সে তোমাকে বাবা বলে পরিচয় দেবে না, সে তোমাকে শুধু ঘৃণাই করবে। এখন ডিসিশন শুধুই তোমার যে তুমি কি করতে চাও। তখন জেনসন হেনেসিকে বলে আমার ওয়াইফের কিলারকে আমি এই জেলখানাতেই দেখেছি, আর এখন আমার এটাই মনে হচ্ছে আপনি আমাকে মানুষ থেকে মনস্টার বানাতে চাচ্ছেন, তবে একদিন আপনি আমার ভেতরে সে মনস্টারকে দেখতে পাবেন। এরপর জেনসন হেনেসির কাছ থেকে তার মেয়ের ঠিকানা এবং ছবিটা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জেনসন যখন বসেছিল সেখানে তখন কোচও আসে। কোচ জেনসনের মেয়ের ছবি দেখে বলে তার চোখ দুটো ঠিক তোমার মতো। জেনসন তখন বলে না আমার মতো না, তার মায়ের মতো। তখন জেনসন কোচকে বলে আপনার কোনো নাম্বার নেই কেন? কোচ বলে 3 বছর আগেই আমার শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আমি প্যারোলে আসছি, আর আমি এখানে যতদিন শাস্তি ভোগ করেছি তার ভিতরে পৃথিবীটা অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমি পরিবর্তন হতে পারিনি। তবে যারা আমাকে শাস্তি দেওয়ার জন্য এখানে পাঠিয়েছিল আমি তাদের কাছে ঋণী, কারণ তাদের জন্য আজ আমি তোমার মতো একজন বন্ধুকে পেয়েছি, আর যার সঙ্গটা আমার খুবই ভালো লাগে। তখন জেনসন বলে আমাকে আমার স্ত্রীর কিলার দেখিয়ে এই জেলখানাতে পাঠানো হয়েছে। তখন কোচ বলে এটা একটা সম্পূর্ণ মিথ্যা অ্যালিগেশন তোমার উপরে আনা হয়েছে, আর আমি এটাও বলতে পারি যে তুমি মানুষ হিসেবে কঠিন হলেও তুমি কখনো তোমার ওয়াইফকে কিল করতে পারো না। তখন জেনসন কোচের কাছে জানতে চায় এটা আপনি কি করে জানলেন? তখন কোচ বলে এটা আমার দৃষ্টিভঙ্গি এবং আমার অভিজ্ঞতা থেকে বললাম, আর তুমি যদি তোমার সন্তানের মায়ের কিলার হতে তাহলে কখনোই তোমার সন্তানের ছবিটা তুমি এত যত্ন সহকারে দেখতে না। তখন জেনসন কোচকে ডেকে বলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি যদি বলি হেনেসি আমার ওয়াইফের কিলার, আর সে এই কিলটা করিয়েছে ফ্র্যাঙ্কেনস্টাইনের জায়গায় আমাকে আনার জন্য, তাহলেও কি আমার কথাটা আপনি অবিশ্বাস করবেন? আমার ওয়াইফের নাম ছিল সুজি, সে হয়তো এখন নেই, কিন্তু তার কথা আমি কিছুতেই মন থেকে মুছতে পারছি না। সে শুধু আমাকে চেঞ্জ করেনি, আমার পুরো জীবনটাকেই চেঞ্জ করে দিয়েছিল, আর এরাই তাকে আমার কাছ থেকে সারা জীবনের জন্য কেড়ে নিয়েছে। এরপর দেখা যায় মেশিন গানজো রাতের বেলায় তার বইয়ের ভেতর থেকে ব্লেড বের করে মুখের চামড়া কাটছে, যেহেতু সে আজকেও একজনকে কিল করেছে। এদিকে জেনসনও তখন ওয়ার্কশপে কাজ করছিল। লিস তখন সেখানে এসে বলে এবার কাজ রেখে তুমি ঘুমাতে যাও। জেনসন তখন বলে হ্যাঁ এবার যাচ্ছি। লিস তখন আবারও বলে তুমি যদি এখন ঘুমাতে না যাও তাহলে কালকে রেসে কিন্তু তুমি কনসেন্ট্রেশন করতে পারবে না। এমন সময় জেনসন দেখে তাদের সামনে দিয়ে প্যাসিকো যাচ্ছে। জেনসন যখন প্যাসিকোর ওয়ার্কশপের দিকে আসে তখন সেটা দাঁড়িয়ে দেখছিল লিস্ট, আর জেনসন সেখানে আসা মাত্র প্যাসিকোর লোকজন তাকে ধরে ফেলে, আর প্যাসিকো তখন জেনসনকে পিটাতে থাকে। জেনসন তখন প্যাসিকোকে বলে আমি জেনে গেছি তুই আমার ওয়াইফের কিলার। প্যাসিকো বলে আমি হতে পারি তোর ওয়াইফের কিলার, এবার তোকেও কিল করব। এমন সময় প্যাসিকোর পিঠের ভিতরে কলম ঢুকিয়ে দেয় লিস্ট, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে জেনসন সবাইকে পেটায়। এরপর জেনসন যখন প্যাসিকোকে কিল করতেই যাবে তখন প্যাসিকো বলে তুমি আমাকে কিল করো না, আমি সমস্ত ঘটনা তোমাকে বলছি। এরপর সে বলে হেনেসি আমাকে পাঠিয়েছিল তোমার ওয়াইফকে কিল করতে, যেন সে ফ্র্যাঙ্কেনস্টাইনের জায়গায় তোমাকে আনতে পারে, আর পুলিশ অফিসার উলডিকি আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। এখন আমি তো তোমাকে সব সত্যি কথা বলে দিলাম, তুমি এবার আমাকে ছেড়ে দাও। এরপর জেনসন যখন আবারও প্যাসিকোকে কিল করতে যায় এমন সময় সেখানে পুলিশ অফিসার উলডিক চলে আসে আর বলে না না বাচ্চারা এভাবে তোমরা ঝগড়া করো না, কালকে তো তোমাদের আবার রেস আছে। পরদিন সকালে কোচ গার্নার এবং লিস্ট এসে দেখে তাদের ওয়ার্কশপ সম্পূর্ণভাবে পরিবর্তন করে রেখেছে। এদিকে পুলিশ অফিসার উলডিক যে জেনসনকে বলে রেসের টাইম হয়ে যাচ্ছে, তুমি রেডি হয়ে নাও। এরপর দেখা যায় সেকেন্ড স্টেজের রেস শুরু হয়ে গেছে। প্যাসিকো তার গাড়িতে ওঠার আগে সেই একই সাইন আবারও জেনসনকে দেখায়। কেস জেনসনের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সামথিং রং, তাই কেস জেনসনকে বলে রেসের দিকে অ্যাটেনশন দিতে। এমন সময় সমস্ত রেসাররা ফুল স্পিডে গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেলেও আর জেনসন তখন তাদের পেছনে স্লো যেতে থাকে। জো তখন তার নেভিগেটরকে জিজ্ঞাসা করে জেনসন কোথায়। এটা দেখে কোচ জেনসনের কাছে জানতে চায় তুমি আসলে কি করতে চাচ্ছ, আর তখন কোচ গার্নার এবং লিস্টের কাছে জানতে চায় জেনসন এখন কি করতে চাচ্ছে। এরপর পুলিশ অফিসার উলডিক ও হেনেসিকে বলে সে তো এখনো ভালোভাবে রেস ট্রাই করতেছে না, সে কি রেস ছেড়ে দিয়ে চলে আসবে।
এরপর গাড়ির ভিতরে জেনসেন কেসকে বলে আমি তোমাকে ছোট ছোট কয়েকটা কথা বলতে চাই, আর সেটা হলো তুমি কেন আগের ফ্র্যাঙ্ককে কিল করেছিলে। কেস তখন কিছু না জানার ভান করে বলে এটা তুমি আমাকে কেমন কথা বললে যে আমি ফ্র্যাঙ্ককে কিল করেছি। জেনসেন তখন কেসকে বলে এবার নিশ্চয়ই তোমার মনে পড়েছে যে নাপাম ক্যারেজটায় কি সমস্যা হয়েছিল, আর সেদিন তুমি যে ঘটনাটা ঘটিয়েছিলে তার জন্য তোমার এখন লজ্জা পাওয়া উচিত, আর কেনই বা তুমি আগের ফ্র্যাঙ্ককে কিল করেছিলে। তখন কেস বলে আমি ইচ্ছাকৃতভাবে তার ওয়েপেন্স নষ্ট করে দিয়েছিলাম। তখন জেনসেন জানতে চায় কিন্তু কেন তুমি এই কাজ করেছিলে। কেস বলে আমি এটা হেনেসির জন্য করেছিলাম, কারণ হেনেসি বলেছিল আমার রিলিজ পেপারে সাইন করে দেবে, আর আমিও তখন আমার আগের জীবনে ফিরে যেতে পারবো। জেনসন তখন বলে আমি যদি হেনেসিকেও কিল করতে পারতাম। এরপরে কেস বলে আমি ফ্র্যাঙ্ককে কিল করিনি, আর আমি এটা চেয়েছিলাম সেজন্য রেসে উইন হতে না পারে, কিন্তু সে আমার কথাও শোনেনি, রেসও ছাড়েনি। তখন জেনসন জানতে চায় হেনেসি কেন এমনটা করতে চাইবে। কেস তখন বলে যেন সে ফ্র্যাঙ্ককে এখানে রাখতে পারে রেস করানোর জন্য। জেনসন তখন জিজ্ঞাসা করে আর গতকালের ব্যাপারটা যেটা তুমি আমার সাথে করেছিলে। কেস তখন বলে হেনেসিও তোমার সাথে আমাকে একই কাজ করতে বলেছিল। জেনসন তখন বলে গতকাল তো আমি ভাবতেই পারিনি যে আমি উইন করব নাকি লস করব, তবে তোমার এবং হেনেসির প্ল্যানটা সত্যি এক্সাইটিং। জেনসন আরও বলে এখন আমি সব ব্যাপারগুলো জেনে গেছি, আর কথা শেষ করেই সে রেসে ওভার অ্যাটেনশন দিতে শুরু করে, আর জেনসেন সোজা এসে জয়ের গাড়িতে ধাক্কা দেয়। তখন পুলিশ অফিসার উল্ডিক বলে জেনসেন প্যাসিকর পিছু নিয়েছে, আর তখনই দেখা যায় জেনসন ও প্যাসিকর মধ্যে অফেন্স এবং ডিফেন্স শুরু হয়ে গিয়েছে। এরপর জেনসেনের গাড়ির স্মোকের কারণে প্যাসিকর গাড়ি ক্র্যাশ করে। তখন কেজের নিষেধ সত্ত্বেও জেনসেন গাড়ি পিছনে নিয়ে প্যাসিকোকে কিল করে। জেনসেনকে রেসটাকে দাঁড়িয়ে থাকতে দেখে জো এবং তার নেভিগেটর আনন্দে আটখানা হয়ে যায়। এবার তারা ফ্র্যাঙ্ককে কিল করবে। ঠিক সেই মুহূর্তে জয়ের ওয়েপেন্স কাজ করা বন্ধ করে দেয়, আর এটা দেখে রেগে সে তার নেভিগেটরকে লাথি মেরে নিচে ফেলে দেয়। এরপর জো যে আবারও একজন নতুন নেভিগেটরকে নিয়ে আসে, কিন্তু এই নতুন নেভিগেটর আসতেই চাচ্ছিল না। এবার হেনেসি রেসারদের পেছনে ডেটনোটদের লাগিয়ে দেয়, আর সেটা দেখার পরে লিস্ট ভয়ে কোচকে ডাকতে থাকে। তখন হেনেসিও ডেটনোটদের ওয়েপেন্স অ্যাক্টিভ করতে বলে। এরপর ডেটনোট রেসারকে দুইজন রেসারকে কিল করে এবং টানেলের ভিতরে যে 14K-কে কিল করে। তখন এই ডেঞ্জারাস সিচুয়েশন দেখে জেনসন কোচকে বলে জয়ের সাথে তাকে কথা বলার ওয়ে করিয়ে দিতে, আর তখন কোচও জেনসনের কথা মতো সেই কাজই করে। এরপর জেনসন জয়ের সাথে কথা বলে একটা বেস্ট সলিউশন বের করে, আর সেটা হলো ডেটনোট ক্র্যাশ করা। আর দেখা যায় তাদের এই প্ল্যানটা 100% সাকসেসফুল হতে। এই ক্র্যাশটা দেখে সবাই এনজয় করতে পারলেও হেনেসি এনজয় করতে পারেনি, সে তো রেগে রীতিমতো ব্লাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। রাতে জো তার টিম নিয়ে জেনসনের ওয়ার্কশপে আসে, আর জেনসনকে বলে গাড়িতে রিফ্লেক্স গ্লাস লাগালেই কি কখনো নিজের পরিচয় লুকানো যায় ইগর? তুমি আর ফ্র্যাঙ্কেনস্টাইন প্রায় কাছাকাছি দেখতে হলেও চরিত্র কিন্তু এক নয়। আজ রেসটাকে তুমি যে দুঃসাহস দেখিয়েছো ফ্র্যাঙ্কেনস্টাইন হলে কখনোই সেটা দেখাতো না, আর রেসটাকে তোমার ওই দুঃসাহসিকতা দেখার পর থেকে তোমার প্রতি আমার সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। তখন জেনসন বলে আমার একটা প্রশ্ন হলো তুমি যে ফ্র্যাঙ্কেনস্টাইনকে কিল করতে চাইতে, তবে তোমার জন্য তো ভালোই হয়েছে যে সে এখন আর বেঁচে নেই। তখন জো বলে তাকে আমি কিল করতে চাইতাম ঠিকই, কিন্তু মন থেকে না, কিন্তু এখন মনে হচ্ছে তাকে যদি আমি আরেকবার দেখতে পেতাম। এরপর জো তার টিম নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় পুলিশ অফিসার উল্ডিক হেনেসিকে বলছে ম্যাম আমাদের নেক্সট স্টেপটা কি। হেনেসি তখন বলে আমরা অবশ্যই তাকে কিল করব। এবার পুলিশ অফিসার উল্ডিক খুশি হয়ে বলে আপনি চাচ্ছেন আমি ফ্র্যাঙ্কেনস্টাইনকে কিল করি তাই না? আর তখনই জানা যায় এই মুভির আসল টুইস্ট। হেনেসি বলে বোকার মতো কথা বলো না, ফ্র্যাঙ্কেনস্টাইন তো মারা যায়নি, আর তাকে তো আমি এখানে আটকে রাখতে পারিনি, তবু এটুকু শান্ত না যে তার মাস্কটা আমার কাছে এখনো আছে। পরদিন সকালে দেখা যায় পুলিশ অফিসার উল্ডিক একটা সুইচ বম অ্যাসেম্বল করছে, আর এদিকে হেনেসি কয়েদিদের জড়ো করে তাদের সামনে স্পিচ দিচ্ছে। তখন সে বলে আজ রাতে ডেথ রেসের ফাইনালে হয়তো নতুন কেউ উইন হবে, আর এখানে রুলস অনুযায়ী 5 বার উইন হতে পারলেই সে এখান থেকে মুক্তি পাবে। একটা কথা সবসময় মনে রাখবে, পৃথিবী তোমাদের আমার কাছে পাঠিয়েছে কারণ তোমরা আগে যেখানে ছিলে সেই জায়গাতে তোমরা ফিট ছিলে না, আর হয়তো তুমি পারফেক্ট ফাদার হতে পারোনি, পারফেক্ট হাজব্যান্ড হতে পারোনি, আর এমনও হতে পারে সেই পরিবেশের জন্য তুমি ডেঞ্জারাস হয়ে উঠেছিলে। জো তখন হেনেসির কথা শুনে বলে এগুলো আবার কোন ধরনের কথা? হেনেসি তখন বলে আজ রাতে যখন রেস শুরু হবে তখন সারা বিশ্ব তোমার দিকে তাকিয়ে থাকবে। আর ঠিক সেই সময় পুলিশ অফিসার উল্ডিক যায় জেনসনের গায়ে নিচে বোম সেট করতে। হেনেসি তখন কয়েদিদেরকে বলে এটা হলো তোমাদের দ্বিতীয় পৃথিবী যেখানে তোমরা বাঁচার জন্য শ্বাস নিতে পারতেছো। এরপরে সমস্ত কয়েদিকে সে থ্যাঙ্কস জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জেনসন হেনেসির কথা শুনে বলে এখানে কেউ 5 বার উইন করতেও পারেনি আর এখান থেকে মুক্তিও পায়নি। কোচ তখন জেনসনকে বলে আমি তোমাকে কিছু দেখাতে চাই। দেখা যায় কোচ জেনসনকে গ্রিমের গাড়ি যেখানে ক্র্যাশ করেছিল তার একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছে। এরপর জেনসন গার্নার ও লিস্টকে বলে তার ফুয়েল ট্যাঙ্কে হাফ গ্যালন ফুয়েল বেশি দিতে। গার্নার তখন কোচের কাছে জানতে চায় সে হাফ গ্যালন ফুয়েল দিয়ে কি করবে। তখন কোচ বলে হয়তো তার প্রয়োজন হবে। আর কথা শেষ হওয়া মাত্র জেনসন চলে যায় জোয়ের ওয়ার্কশপে, আর জেনসনকে দেখা মাত্র জো বলে তোমার তো অনেক সাহস যে তুমি আমার ওয়ার্কশপে চলে এসেছো। আর শোনো 3 বার আমি অলরেডি উইন হয়েছি, আর 2 বার উইন হতে পারলেই এখান থেকে মুক্তি পেয়ে চলে যাব।
আর আমার পছন্দের জায়গা হলো মিয়ামি। তখন জো বলে আমার মতো এরকম ইচ্ছা হয়তো ফ্র্যাঙ্কেরও ছিল। তখন জেনসেন বলে তুমি আর ফ্র্যাঙ্ক যদি তোমাদের ফিউচার প্ল্যান একে অন্যের সঙ্গে শেয়ার করতে তাহলে হয়তো এমন দিন তোমাদের জীবনে আসতো না। রাতে জেনসেনের ছেলে যে হেনেসি মিষ্টি মিষ্টি কথা বলে তার হাতে রিলিজ পেপারটা ধরিয়ে দেয়। এরপরে কে জেনসেনকে বলে হেনেসি আমাকে বলেছে যদি দেখি তুমি উইন হয়ে যাচ্ছ তখন যেন আমি তোমাকে থামিয়ে দেই। এরপরে রেস শুরু করা হয়। তখন কোচ গার্নার এবং লিস্টকে বলে দেখো আজকে রেসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যখন রেস চলছিল তখন জেনসেনের ওয়েপন্সগুলো ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয় কিন্তু জোয়েরটা অ্যাক্টিভ রাখা হয়। কিন্তু জেনসেন এবং জো তারা তাদের রেস চালিয়েই যাচ্ছিল আর পুলিশ অফিসার উলরিক এগুলো দেখে মজা পাচ্ছিল। এরপর হেনেসি বলে আবারও শিল্ড অ্যাক্টিভ করতে যাতে করে ভিউয়ার্সরা আরো বেশি ইন্টারেস্টেড হয়। আর ঠিক সেই সময়টাতে জো শিল্ডের উপরে মিসাইল থ্রো করে আর হেনেসি তখন বলে বোমের সুইচটা প্রেস করতে। আর ঠিক সেই সময় জো আরো দুটো মিসাইল থ্রো করে। তখন হেনেসি পুলিশ অফিসার উলরিকের কাছে জানতে চায় এটা কি হলো। তখন পুলিশ অফিসার উলরিক বলে ম্যাম 70 মিলিয়ন ভিউয়ার্স দেখছে যে তারা এখন ব্রিজের উপরে রেস করছে। তখন হেনেসি বলে ট্রান্সমিশন বন্ধ করা তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও। জো তখন জেনসেনকে বলে ফ্র্যাঙ্কেনস্টাইন তোমার কথাটা অনেক সুন্দর ছিল যার জন্য আজ আমরা হেনেসির হাত থেকে মুক্ত হতে পেরেছি। তখন হেনেসি জো আর জেনসেনকে বলে দাঁড়াও তোমাদেরকে সাইড টক করা দেখাচ্ছি। তখন দেখা যায় হেনেসি বোমের বাটন প্রেস করতেছে কিন্তু আর ব্লাস্ট হচ্ছে না আর তাদেরকে ধরতে হেলিকপ্টারও পাঠানো হচ্ছে। এরপর দেখা যায় জেনসেন পুলিশগুলোকেও আটকে দিয়েছে। এরপরে কোচ জেনসেনকে বলে হাফ গ্যালন ফুয়েলে আশা করি তোমার রেস শেষ হবে। বন ভয়েস ফ্রাঙ্ক। এরপর হেনেসি পাইলটকে বলে সে যেন ফ্র্যাঙ্কেনস্টাইনকে শুট না করে আর সে যেন ফ্র্যাঙ্কেনস্টাইনকে জীবিত অবস্থায় হেনেসির কাছে নিয়ে আসে। এরপর জেনসেন কেজের কাছে জানতে চায় তুমি কি শিওর? কেজ বলে হ্যাঁ আমি শিওর আর আমি ফ্র্যাঙ্কের ঋণ শোধ করতে চাই কারণ অলরেডি আমি হেনেসির কাছ থেকে রিলিজ পেপার পেয়েছি। এরপর জেনসেন গাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর জেনসেন এবং জো একটা ট্রেনে যেয়ে ওঠে আর এদিকে কেসকে ফ্র্যাঙ্কেনস্টাইন ভাবে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর পুলিশ অফিসার উলরিক এসে বলে ম্যাম আপনার জন্য গিফট এসেছে। হেনেসি যখন সেই গিফটের বক্সটা খোলে ঠিক সেই মুহূর্তে কোচ বোমের বাটনটা প্রেস করে। তখন কোচ বলে আই লাভ দিস গেম। সেখান থেকে 6 মাস পরের ঘটনা দেখানো হয়। দেখা যায় জেনসেন এবং জো এখন মেক্সিকোতে থাকে আর তাদেরও একটা ওয়ার্কশপও আছে। হঠাৎ করে সেখানে একদিন কেস চলে আসে আর কেসকে দেখে জেনসেন এবং জো দুজনে খুবই খুশি হয়। এরপর জেনসেন তার মেয়েকে নিয়ে এসে কেসকে দেখায় আর সে তার মেয়েকে নিজের কাছে রাখতে পেরে এখন সে অনেক হ্যাপি। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। এরকম আরো ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেইন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।